মহাপ্রাণ বর্ণ এগুলো আমরা এখনো যেহেতু ব্যঞ্জন বর্ণমালায় এখন আমরা আলোচনা করিনি, তারপর আমি বলে দিচ্ছি। মহাপ্রাণ বর্ণ হচ্ছে যে বর্ণগুলির হচ্ছে শেষে একটা হ রূপ উচ্চারণ হয়, সেগুলোকে আমরা মহাপ্রাণ বর্ণ বলি। যেমন খ এবং জ। এবার তোমরা বলতে পারো হ কেমন করে উচ্চারণ হচ্ছে, অর্থাৎ ক এর সঙ্গে যদি হ লাগিয়ে দিই তাহলে হবে খ। বা তোমরা বলতে পারো এটা আবার কেমন কথা। তোমরা সঙ্গে সঙ্গে যদি কখনো কনফিউশনে হয় যায়, তোমরা সঙ্গে সঙ্গে সেটা ইংরেজিতে ট্রান্সলেট করবে। আমরা যখন খ লিখি ইংরেজিতে কে এইচ লিখি, অর্থাৎ আমরা যদি লিখি খাই তাহলে কে এইচ এ আই নেই। তাহলে যখন আমরা যে বর্ণটা ইংরেজিতে লিখতে গিয়ে মানে একটি এইচ দেব, এইচ মানে হ, সেটি হয়ে যাবে মহাপ্রাণ বর্ণ। তাহলে মহাপ্রাণ বর্ণ চেনার সব থেকে সহজ পদ্ধতি, যেমন ভ, এখানে ভ যদি আমি লিখি ভাই তাহলে বি এইচ লিখি, বি এইচ এ আই, অর্থাৎ বি এর সঙ্গে একটি এইচ, অর্থাৎ বয়ের সঙ্গে হ লেগেছে, এইচ মানে হ। তাহলে সেই ক্ষেত্রে আমরা একদম সহজে চিনে যাব, অর্থাৎ কোনো একটি ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি হ যুক্ত হয় এবং সেটি মহাপ্রাণ বর্ণ হয়ে যায়, তাহলে কয়ের সঙ্গে হ লেগেছে। বা তোমরা এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারো। এরপরেও আমি বোঝাবো যখন ব্যঞ্জন বর্ণমালার বাকি শ্রেণীগুলো। তো সেটা আমরা জেনে গেলাম নিচের কোনগুলি মহাপ্রাণ বর্ণ, অর্থাৎ এখানে কে এইচ হবে, এইচ আসলেই হবে মহাপ্রাণ বর্ণ। আর ঝটা কি হবে, ঝটা যখন আমরা ঝাল লিখি তাহলে যে এইচ এ এল, অর্থাৎ যে যের পরে একটা এইচ আসছে, তাহলে অর্থাৎ জয়ের সঙ্গে হ লেগে ঝ হয়েছে। নেক্সট চলে যাব আমরা। নিচে শুদ্ধ বাক্যটি খুঁজে বের করো। বিশাল মাছের বাজার বসেছে, খাঁটি গরুর দুধ এনেছি, সব ছাত্ররা মাঠে খেলছে, সব মেয়ে ফুটবল খেলছে। পরীক্ষায় এরকম একটি এসেছিল, তো সেটি শুদ্ধ কোনটি? আমাদের চারটি বাক্যই মনে হবে যে শুদ্ধ, কিন্তু না, এখানে কিছু ভুল রয়েছে, সেটি আমরা ভুলগুলো বের করব। বিশাল মাছের বাজার বসেছে, এই বাক্যটি প্রথমে যে বাক্যটি রয়েছে সেটি ভুল। কেন ভুল? বিশাল মাছ বলতে এখানে একটি বড় মাছকে বোঝানো হয়েছে, অর্থাৎ একটা মাছ দিয়ে একটা বাজার হতে পারে না। বিশাল মাছের বাজার বসেছে, সেক্ষেত্রে বিশালটি এখানে যেত, যদি যেত তাহলে হতো মাছের বিশাল বাজার বসেছে, অর্থাৎ মাছের কিন্তু বাজারটা বিশাল বড়। কিন্তু একটা মাছ বিশাল, এখানে বিশাল বলতে মাছের বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে, বিশাল মাছ। তো একটা মাছ দিয়ে তো বাজার হতে পারে না, তার মানে এটি ভুল। দ্বিতীয়ত রয়েছে খাঁটি গরুর দুধ এনেছে, এটিও ভুল। অনেক সময় আমাদের মনে হতে পারে যে এটি শুদ্ধ, না। খাঁটি গরুর দুধ এনেছি, সেটা হতো গরুর খাঁটি দুধ এনেছি, অর্থাৎ খাঁটি গরু হয় না, গরু সবগুলোই খাঁটি হয়, সেখানে দুধের মধ্যে আমরা মিক্স করে ভেজাল করে ফেলি। তো সেক্ষেত্রে খাঁটি গরুর দুধ হবে না, গরুর খাঁটি দুধ হবে, এটিও ভুল। আচ্ছা, এরপরে হচ্ছে সব ছাত্ররা মাঠে খেলছে, এটি দেখলেও আমাদের মনে হবে যে এই বাক্যটি শুদ্ধ, কিন্তু না, এই বাক্যটিও ভুল। বাংলা ব্যাকরণে বা বাংলা ভাষায় সব, এই যখন এই সর্বনামটি ব্যবহার করব, হ্যাঁ, তো তারপরে বহু বচন আবার ব্যবহার করব। এই যে বহু বচন ব্যবহার করছি, আবার এখানে সব ব্যবহার করছি, এটি কিন্তু ভুল। দুইবার ব্যবহার করা যাবে না, হয় সব ছাত্র হবে, না হয় সব বাদ দিতে হবে, ছাত্ররা মাঠে খেলছে। অর্থাৎ দুইবার আমরা বলতে পারি না, বহু বচন হিসেবে ব্যবহার করতে পারি না। ছাত্ররা মানে সব, সবাইকে বোঝাচ্ছে, আবার সব বলতেও সবাইকে বোঝাচ্ছে, তাহলে দুইবার ব্যবহার কোনো মানে নেই, সে কারণে ভুল। অর্থাৎ সব ছাত্র মাঠে খেলছে তাহলে ঠিক হতো, বা ছাত্ররা মাঠে খেলছে তাহলে ঠিক হতো, কিন্তু সব ছাত্ররা ভুল, এভাবে থাকলে ভুল হবে। সব মেয়ে ফুটবল খেলছে, এটি অবশ্যই ঠিক হবে, কারণ এখানে সব মেয়েরা লেখে না, সব মেয়ে ফুটবল খেলছে, এটি শুদ্ধ। এরপরে 4 নং প্রশ্ন রয়েছে কর্তৃপক্ষ শব্দটি সঠিক বর্ণ বিশ্লেষণ। আমি বলেছি আমরা ছোটবেলায় বর্ণ বিশ্লেষণ করেছি, কর্তৃপক্ষ শব্দটির সঠিক বর্ণ বিশ্লেষণ। আপাতত আমরা সঠিক উত্তরটি জেনে নেব। ক এর পরে একটি অ রয়েছে, অবশ্যই অ রয়েছে। তারপর হচ্ছে রেফ, মানে হচ্ছে র, বর্ণ বিশ্লেষণ করার সময় আমরা র পাবো, এবং সেটি আগে থাকবে, কারণ উচ্চারণ করার সময় কর উচ্চারণ হয়, কর্তৃপক্ষ হয়। তারপরে আমরা পাবো ত, তারপরে আমরা পাবো এখানে রিকার রয়েছে, রিকার মানে হচ্ছে রি, তারপর হচ্ছে পাবো প, এবং প এর সঙ্গে একটা পাবো অ, কারণ প্রতিটা ব্যঞ্জনের সঙ্গে একটি অ থাকে। এবার তোমরা বলতে পারো এখানে তাহলে র এর সঙ্গে নেই কেন, র ত আর রিকার,
এগুলো কিন্তু সংযুক্ত ব্যঞ্জন, এখানে কোনো অ নেই। ক এর পরে রয়েছে অ, তারপর রয়েছে ক বা যুক্ত খ এখানে রয়েছে। তোমরা বলতে পারো ক কেন, যুক্ত খকে ভাঙলে আমরা পাই ক এবং মূর্ধন্য ষ, অর্থাৎ ক এবং মূর্ধন্য ষ যুক্ত হয়ে যুক্ত খ হয়েছে। তাহলে যুক্ত খকে আমরা ভাঙবো ক এবং ষ, এবং যুক্ত খর পরে একটি অ রয়েছে, সে কারণে হচ্ছে কর্তৃপক্ষ, বাকিগুলো হবে না। এরপর রয়েছে 5 নং প্রশ্ন, কোনটি মৌলিক স্বরধ্বনি নয়? আমরা স্বরধ্বনি পড়েছি আ দীর্ঘ উ এ এ। এখানে অনেকেই বলতে পারো এটি মনে হয় যেহেতু বর্ণমালায় নেই তার মানে এটি মৌলিক স্বরধ্বনি নয়, কিন্তু না, এটি ভুল। এখানে হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনি 7টি ছিল, ই এ উ ও, অর্থাৎ যেগুলো ডাবল উচ্চারণ রয়েছে সেগুলো বাদ যাবে, অর্থাৎ উ হচ্ছে মৌলিক স্বরধ্বনি, কিন্তু দীর্ঘ উ অর্থাৎ এটি উচ্চারণ করার সময় ওই উ রূপে উচ্চারিত হয়, যেহেতু এটির উচ্চারণ রয়েছে সেহেতু এটিকে মৌলিক স্বরধ্বনির মধ্যে ধরা হয় না, অর্থাৎ এই দীর্ঘ উ হচ্ছে মৌলিক স্বরধ্বনি নয়। এরপর হচ্ছে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? আমরা জানি মৌলিক, যদি বলতো স্বরধ্বনি কয়টি তাহলে হয়তো 11টি, 12টিতে নয়, 9টিও নয়, আর যেহেতু বলে স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি তাহলে হবে 7টি, অর্থাৎ উত্তর হচ্ছে গ। এরপর রয়েছে অঘোষ ব্যঞ্জন কোন দুটি? অঘোষ হচ্ছে আমরা এখনো পড়িনি, তারপরে আমরা আজকে উত্তরগুলো বলে দিচ্ছি। এখানে গ ঘ রয়েছে, ক খ গ ঘ, হ্যাঁ, তারপর ট ঠ ড ঢ, চ ছ জ ঝ, ত থ দ ধ, অর্থাৎ প্রথমে যে বর্ণমালা অর্থাৎ ক বর্গের প্রথম দুটি হবে অঘোষ, পরের গুলি হবে ঘোষ, এবং কেন অঘোষ ঘোষ বলা হয় সেগুলো আমরা পরে আলোচনা করব। তাহলে প্রথম দুটি আমাদের প্রয়োজন আছে, অঘোষ হচ্ছে প্রথম দুটি হবে, তাহলে বর্ণমালার প্রথম দুটি, তাহলে সামনে ক রয়েছে তার মানে এগুলো হবে না, তারপর ট এর পরে ড ঢ তার মানে এটাও হবে না, চ এর পরে চ ছ এটাও হবে না, তাহলে প্রথমে যে শুরু হয়েছে ত থ, তাহলে প্রথম দুটি হবে হচ্ছে অঘোষ। সেরকম যদি ক খ থাকতো তাহলে অঘোষ হতো, ট ঠ থাকতো অঘোষ হতো, চ ছ থাকতো অঘোষ হতো, কিন্তু এখানে প্রথম দুটি কোথাও নেই, তো এখানে এটি হচ্ছে অঘোষ। এরপর হচ্ছে নিচের কোনগুলি তরল ধ্বনি? আচ্ছা, তরল ধ্বনিটি আমরা আলোচনা করিনি। তরল ধ্বনি হচ্ছে ঘ এবং না, ঘ নাম্বার প্রশ্ন, র এবং ল। আচ্ছা, তরল ধ্বনি মনে রাখার আরেকটি সহজ বুদ্ধি, সেটা হচ্ছে তরলের মধ্যে যে দুটি শেষের বর্ণ সে দুটিকেই তরল ধ্বনি বলা হয়, অর্থাৎ তরল বানানের মধ্যেই বা তরল প্রশ্নের মধ্যেই যে দুটি বর্ণ রয়েছে শেষে সে দুটি হচ্ছে তরল ধ্বনি, র এবং ল। নিচের কোন দুটি বর্ণ অর্ধস্বর নামে পরিচিত? একটু আগে আমরা পড়লাম অর্ধস্বর কেন, কারণ সেগুলো না ব্যঞ্জন না স্বরধ্বনি, অর্থাৎ সেগুলো সেমি ভয়েল। ইংরেজিতে আমরা একটু আগে বললাম অন্তস্থ জটা হচ্ছে ওয়াই, বটা হচ্ছে ডাব্লিউ, তো সেমি কথার অর্থ অর্ধ, ভাওয়েল কথার অর্থ স্বর, সেভাবে হচ্ছে অর্ধস্বর হিসেবে অন্তস্থ জ এবং অন্তস্থ ব, এবং কেন সেটা আমরা ব্যাখ্যা করেছি। এরপর রয়েছে আধুনিক ভাষাবিদদের মধ্যে বাংলা বর্ণমালায় কতগুলি ব্যঞ্জন ধ্বনি রয়েছে? আধুনিক ভাষাবিদদের মধ্যে বাংলা বর্ণমালায় ব্যঞ্জন ধ্বনির কথা বলা হয়েছে, ব্যঞ্জন বর্ণের কথা বলা হয়নি। ব্যঞ্জন বর্ণ হলে হতো 39টি, কিন্তু ধ্বনি বললে ধ্বনি সবসময় কম হয়, তো সেক্ষেত্রে হবে 30টি, বাকিগুলো ঠিক নয়। তো আজকে আমাদের 10টি প্রশ্ন ছিল, সেই 10টি প্রশ্নের সমাধান করা হলো, এরপরেও আমরা প্রশ্ন রাখার চেষ্টা করব। তো আজকের মতো ক্লাসটি এখানেই সমাপ্ত করা হলো, এরপরে আবার দেখা হবে।